তোরা শিখ ইন্ডিয়ার টপ অর্ডার থেকে কিভাবে ওরা এত আগ্রেসিভ ব্যাট করে এই জিনিসটা শিখ। মিডল অর্ডার কিভাবে এভাবে খেলে, শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি তো কাছে ভিতরে যাইতে পারতি না, শ্রেয়াস আয়ার, তারপরে নতুন নতুন যারা আছে তারা কিভাবে খেলে। আকসার প্যাটেল ওই দিনের প্লেয়ার, এরা হ্যাঁ প্রমোট করে এরা কই আনছে, দেখ কিভাবে খেলে, শিখ একটু। কি অবাক হয়েছেন? বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশ এখন বাংলাদেশের পথ ধরবে এই গ্রুপ থেকে, পাকিস্তান বাদ, আবার বাংলাদেশও বাদ। খুব বেশি অবাক হয়েছেন? এক ফোঁটা অবাক হই নাই আমি, বিন্দু মাত্র অবাক আমি হই নাই। কারণ নিউজিল্যান্ড বাংলাদেশের চাইতে সো ফার বেটার টিম। বাংলাদেশ নিউজিল্যান্ডের তুলনায় অনেক বেশি দুর্বল দল। এটা খেলার মাঠের বাইরে যদি বলেন, আমরা ফেসবুকে, আমরা সোশ্যাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী। ইয়েস, অবাক হওয়ার কিছু নেই, এক ফোঁটা অবাক নেই। প্রথমত আমরা কম শক্তিশালী দল, নিউজিল্যান্ড ভালো দল এবং যোগ্য দল হিসাবে তারা সেমিফাইনালে গিয়েছে। খেলা সুন্দর হবে, খেলা ফাইট হবে। এখন এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ আগে ব্যাট করে যে রান করেছে, যে রানের টার্গেট দাঁড় করিয়েছে নিউজিল্যান্ডের সামনে, সেই রানের টার্গেটে 45 ওভার খেলেছে, এটাই বেশি। ইচ্ছা করলে ওরা আরো আগেই খেলা শেষ করে ফেলতে পারত। আলোচনা করব বাংলাদেশ কিভাবে হারলো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে মাত্র শেষ হয়ে যাওয়া ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশ পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে। বাংলাদেশ নিউজিল্যান্ডের তুলনায় কম শক্তিশালী পূর্ণ দল। নিউজিল্যান্ড বাংলাদেশের চাইতে বেটার টিম, অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড জিতেছে, যোগ্য দল হিসাবে জিতেছে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো কিছু নেই, এটা নিয়ে সমালোচনা আলোচনা করার মতো কোনো কিছুই নেই। বাংলাদেশ আমাদের ওই ধরনের স্কিলই নেই আসলে। আমরা যে তাদের সাথে ফাইট করার জন্য যে রানটা দরকার ছিল, সেইটাও আমরা করতে পারি নাই। তাহলে কোন দিক থেকে, কোন বিবেচনায় আপনি কষ্ট পাবেন? কষ্ট পাওয়ার কথা যখন আমরা 300+ রান করে ফেলবো, তারপরও আমরা ম্যাচ জিততে পারবো না। আমরা তো রানই করতে পারিনি। আর রান করতে পারি নাই এটা তো অস্বাভাবিক কিছু না, এটা তো স্বাভাবিক। আমরা 10টা ম্যাচ খেললে আমরা 9টা ম্যাচেই 220 থেকে 250 রান পর্যন্ত আমাদের টার্গেট, আমাদের দৌড় এতটুকু পর্যন্ত। এর বেশি যদি হয়ে যায় সেটা আনএক্সপেক্টেড। তার মানে 10টা ম্যাচের ভিতরে আপনি একটা ম্যাচ আপনি যদি 250+ স্কোর করেন, সেটা হচ্ছে রেয়ার। আর রেয়ার জিনিস আপনি কখনো এক্সাম্পল হিসেবে দাঁড় করাতে পারেন না। সুতরাং শুরু থেকে যদি বলি, বাংলাদেশ দল যখন ব্যাট করতে নেমেছিল, এত মানে সুন্দর একটা শুরুর পরেও বাংলাদেশ দল ওই ফ্লোটা ধরে রাখতে পারে নাই। বাংলাদেশ দল যেভাবে রান করছিল, ওই রানের জিনিসটা ধরে রাখতে পারে নাই বাংলাদেশ। দেখেন শুরুতে কিন্তু ভালো স্টার্ট পেয়েছিল তানজিদ হাসান তামিম, এই যে 24 রান করছে, ভালো খেলছিল। আপনার উইকেটের পতন ঘটেছে 45 রানে গিয়ে প্রথম উইকেটের পতন ঘটেছে। তার মানে কি, আপনার স্টার্টিংটা বাংলাদেশের ভালো হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই যে ধরে রাখার ব্যাপারটা, স্টার্টিংটা, সেটা আমাদের অলওয়েজ মিসিং। এক অর্থে মিসিংও আমি বলবো না, কারণ আমাদের দল, বাংলাদেশ দল 220 থেকে 250 রানের দল। এটা আমি আমার অনেকগুলো ভিডিওতেই আমি বলি। দেখেন বাংলাদেশ যখন ভারতের সাথে খেলেছিল, তখন কি হয়েছিল, 35 রানে বাংলাদেশের 5 উইকেট পরে গিয়েছিল। তারপরেও কিন্তু আমরা ওই যে 228 মানে 220-এর ঘরে, 220 থেকে 250 রানের ঘরে কিন্তু আমরা ঢুকেছিলাম। আজকেও আমি ওই ভিডিওটাতে আমি বলেছি, যারা আমার ভিডিওটা দেখেছেন
মনে আছে হয়তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এটা ভাবার কোনো কারণ নাই আমরা 200 শুধুমাত্র 35 রানে 5 উইকেট পড়ে গেছে দেখে আমরা আজকে 228 রানে অল আউট হয়ে গেলাম। না হয় আজকে খবর ছিল, না হয় আজকে দেখাইয়ে দিতাম 300 রান করতো বাংলাদেশ। অনেকের ধারণা এটা না, এটা ভাবার কোনোই কারণ নাই। কারণ আমরা 1 উইকেট নিয়ে 100 ঘরেও যদি পৌঁছাই, 2 উইকেটে যদি আমরা 200 ঘরেও পৌঁছাই, ওই যে লাস্ট যে রানটা বাকি থাকে আপনার 220 থেকে 250 রানের ওই কোটাতে আসতে আসতে আমরা আমাদের তাড়াহুড়া যে কোটা পূর্ণ করতে হবে, তো এইটাই আমাদের টার্গেট। যেমন আজকে আপনি দেখেন এই যে 100 ঘরে যখন আমরা ঢুকেছিলাম তখন 97 পর্যন্ত আমাদের কত উইকেট ছিল? 2 উইকেট। 96 ফর 2, 97 ফর 3। এই যে 96 পর্যন্ত আমাদের 2 উইকেট নিয়ে আমরা 96 পর্যন্ত গেলাম। পরবর্তীতে আমাদের এই যে 118 রানে আমাদের 5 উইকেট নেই। 118 রান পর্যন্ত আমাদের 5 উইকেট নেই। কারণ কি? আমাদের যে তারা আছে, আমাদের 250 রানের ভিতরে আমাদের প্যাকেট হইতে হবে। ওই তারাই আমাদেরকে তাড়া করে ফিরে। এটাই রিয়েলিটি, এটাই মেনে নেন। যে যত তাড়াতাড়ি মানতে পারবেন তার হার্ট তত ভালো থাকবে, সে কষ্ট তত কম পাবেন। আমি কোন রকম কষ্ট পাই না, কারণ আমি জানি 100% আমাদের এই দল 250 রানের দল। 250 রানের দল নিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না। অনেকেই হয়তো বলছেন, ইস আর 30টা রান। এটা আমার জন্মের পর থেকে বাংলাদেশের এই 30 রান সংকট। আমি আজকে বড় হয়ে গেছি, অ্যাডাল্ট হয়ে গেছি, বাট ওই যে 30 রানের সংকট বাংলাদেশে, এটা কখনো কাটে না, কখনো কাটবে না। এটা কাটার না। আমাদের রক্তে এই ধরনের আমাদের কিছু শট থাকে। এটা শট হয়ে গেছে। এটা আমি মেজাজ গরম করে কিংবা খুব বেশি ক্ষুব্ধ হয়ে বলছি জিনিসটা তা না। একেবারেই সিরিয়াস, একেবারে নরমাল। আমি জিনিসটা একদম মানে জিনিসটা নিয়ে কোনো রকম রাগান্বিত বা উত্তেজিত হয়ে এই ধরনের কথা বলছি না। হ্যাঁ, তো বাংলাদেশ আসলে দলটা এরকমই। এটি মেনে নেন, যারা মানতে পেরেছেন ভালো, যারা মানতে পারেন নাই মেনে নেন। রিয়েলিটি মেনে নাও, সোজা কথা। তো যারা রান করেছে তাদের কথা যদি বলি, আমি তানজিদ হাসান তামিম 24 রান করেছে, একবার স্থলপথ ব্যবহার করেছে, আকাশপথ ব্যবহার করেছে 2 বার। কিন্তু শান্ত বাংলাদেশের অধিনায়ক 77 রান করেছে, যথেষ্ট ভালো খেলেছিল। কিন্তু যথেষ্ট ভালো খেললে কি হবে? ইনিংসটাকে তার আরেকটু শেষ করে আসা দরকার ছিল। যেই শট খেলে সে আউট হয়েছে, এত বল খেলার পরে, এত রান করার পরে এই ধরনের শট মানায় না। অনেকে হয়তো বলবেন, ভাই এই তো রান করছে, এছাড়া তো রান নাই। ভাই এ রান করছে দেখে তো সে ইনিংসটাকে বিল্ড আপ করবে। আপনি শুভমান গিলকে কখনো দেখবেন না আপনি 60-70 ঘরে আউট হইতে, খুব কম দেখবেন। আমাদের ব্যাটসম্যানরা ওই যে বড় রান করার এবিলিটি নেই। প্রশ্ন হচ্ছে এইখানে ফাউল শট খেলে আউট হয়। যদি একটা ভালো ডেলিভারি হইতো তাইলে কথা ছিল। শুভমান গিলের পাকিস্তানের সাথে ডেলিভারিটা দেখছেন? আবরারের পুরা ইনিংস, পুরাটা 50টা ওভারের ভিতরে ওই ডেলিভারিটা ছিল সবচাইতে বেশি ডেঞ্জারাস ডেলিভারি, সবচাইতে বেশি বিউটিফুল ডেলিভারি বলারের জন্য। ব্যাটসম্যানের জন্য সবচাইতে বেশি খারাপ ডেলিভারিটা ছিল ওইটা, যেটাতে শুভমান গিল বোল্ড আউট হয়ে গেছে। তো ওই ধরনের বল তো হয় নাই। যে ধরনের উইকেট থ্রো করে আসছে বাংলাদেশ, ওই ধরনের বল হয় নাই। মুশফিকুর রহিম একটা শট খেলছে, মাহমুদুল্লাহ রিয়াদ এত অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান, এখন বলবেন ভাই মাহমুদুল্লাহ রিয়াদ তো লাস্ট 4 ম্যাচে টানা 50 করছে। মানলাম, কিন্তু আপনাকে সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে যে উইকেট পড়ে গেছে, আমরা কেন এভাবে শট খেলবো? ডাউন 2 উইকেটে এসে কি শট খেললো? এনিওয়ে, শান্ত 77 রান করেছিল, 9 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে। মেহেদী হাসান মিরাজ 13 রান, 1 বারের জন্য স্থলপথ, 1 বারের জন্য আপনার বিমান যোগে বল পাঠিয়েছে আকাশপথে। তাহিদ হৃদয় 7 রান, মুশফিকুর রহিম 2 রান, মাহমুদুল্লাহ রিয়াদ 4 রান, জাকির আলী অনেক 45 রান, 3 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, 1 বার আকাশপথ ব্যবহার করেছে। রিশাদ হোসেন 26 রান, 2 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, 1 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে। লাস্টের দিকে এসে এই জুটিগুলা আপনার ছোট ছোট জুটি, যেমন 6 নাম্বার জুটিতে 45 রান অ্যাড হয়েছে, 7 নাম্বার জুটিতে 33 রান অ্যাড হয়েছে, 8 নাম্বার জুটিতে 35 রান অ্যাড হয়েছে। বাংলাদেশ তো এতটুকুই যাওয়ার ছিল না। লাস্ট আপনি জুটিগুলা দেখেন, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার 45, 33, 35। আর শুরুর দিকে আপনার 45, তারপরে কি 19, 33, 9, 12 ওই জুটিগুলোই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিছে একবারে, সোজা কথায়। 96-তে 2 উইকেট,
আপনার 118-তে 6 উইকেট, 5 উইকেট, এটা হয় না, এভাবে খেলা হয় না আসলে। ওই ফ্লোটা ধরে রাখতে হবে। কেন বিগ শট খেলতে গেল? এটা তো টি-20 ম্যাচ না, ব্যাটসম্যানের মাইন্ড সেট আপ এখনো বিপিএল রয়ে গেছে। সুতরাং এত তাড়াহুড়া করার কিছু ছিল না, এটা ওয়ানডে ম্যাচ, এটা বোঝার দরকার ছিল। আর বিসিবিও এমনভাবে আপনার শিডিউল করছে, লাস্ট ওয়ানডে খেলছে বাংলাদেশ 2024 সালে। আপনার জিনিসটা দেখেন, 2024 সালে খেলে টি-20 খেলছে, এখন লাস্ট বিপিএল খেলে ডাইরেক্ট ওয়ানডে ম্যাচ খেলতে চলে আসছে। এই যে শিফটিং করাটা একটা গিয়ার থেকে অন্য গিয়ারে, এটাই বাংলাদেশ আসলে পারে নাই। এই জায়গাতেই বাংলাদেশ আসলে আনসাকসেসফুল হয়ে গেল আসলে ব্যাপারটা, যে টি-20 ম্যাচ খেলে ওয়ানডে ম্যাচের গিয়ারে শিফট করতে পারে নাই। না হয় মেহেদী হাসান মিরাজ যেই শট খেলছে, আপনার তাহিদ হৃদয় যে শট খেলছে, মুশফিকুর রহিম যে শট খেলছে, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ যে ধরনের শট খেলছে, একেবারে টি-20 সুলভ খেলা, একেবারেই টি-20 সুলভ খেলা। এটা কোনোভাবেই মানে যায় না এই ওয়ানডে ম্যাচের সাথে। পরবর্তীতে কি আর বলবো, পরবর্তীতে আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে নাই, রানটা এত বেশি কম হয়ে গেছে। যে পিচে খেলা হয়েছে, এই পিচ আসলে 300 রানের পিচ, রাওয়ালপিন্ডি ভাই 300 রানের পিচ, 320 রান হইলে খেলা ফাইট হইতো, বা 305-10 হইলে খেলা ফাইট হইতো। আদারওয়াইজ অনেকে বলবেন এরা করতে তো এত ওভার ফাইটে গেছে, ভাই 236 রানের টার্গেট, এর জন্য এরা এভাবে খেলছে। 320 রানের টার্গেট হলে ওই 320 রানের টার্গেটে খেলতো। সুতরাং এইগুলা বললেন না, ফাউল কথা বললেন না। রাচিন রবীন্দ্র আপনার সেঞ্চুরি পেয়েছে নিউজিল্যান্ডের, 112 রান করেছে। তারপরে লাথাম করেছে আপনার 55, যথেষ্ট ভালো খেলেছে এই জুটিটা। বিশেষ করে যখন 0 রানে 1 উইকেট, তাসকিনের ওই অসাধারণ ডেলিভারি ছিল, এক কথায় অসাধারণ ডেলিভারি ছিল। আপনার প্রথম উইকেটের পতন ঘটে 0 রানে, 15 রানে দ্বিতীয় উইকেট। এই জায়গাটায় বাংলাদেশ কিছুটা খেলায় ছিল, ওই যে 15 রানে 2 উইকেট, তাছাড়া আর খেলায় ছিল না। পরবর্তীতে 72 রানে 3rd উইকেট, 201-এ আপনার 4th উইকেট। এই জায়গায় তো খেলা বের হয়ে গেছে অলরেডি। এই যে প্রথম রানের জুটি দেখেন 0 রান, তারপরে 15 রান, এই দুইটা জুটি আপনার দুইটা পার্টনারশিপ বাংলাদেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। পরবর্তীতে তারা এই যে 3 নাম্বার জুটিতে 15 থেকে 72 রান, এখানে 57 রানের জুটি হয়ে গেছে 3 নাম্বার জুটিতে। এই জুটিটা খেলাটাকে বাংলাদেশের হাত থেকে একেবারেই নিয়ে গেছে। আর 4 নাম্বার জুটি যেটা ছিল ওই যে রাচিন আর আপনার লাথামের জুটিটা, আপনার 72 থেকে 201 পর্যন্ত, তার মানে আপনার 129 রানের এই জুটি বাংলাদেশের একবার পরাজয় নিশ্চিত করে দিছে। নিউজিল্যান্ডের এই জুটিটা বাংলাদেশের পরাজয়টা নিশ্চিত করে দিছে। যদিও শুরুতেই আমি এত কম রান দেখে আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না। ভারতের পরে যদি শক্তিশালী দল থাকে সে হচ্ছে এই মুহূর্তে নিউজিল্যান্ড। কিন্তু আরেকটা দল আমরা অনেকেই আন্ডার এস্টিমেট করেছিলাম, অস্ট্রেলিয়াকে। তাদের ভালো ভালো প্লেয়ার নাই দেখে অস্ট্রেলিয়া কিন্তু কোন টাইপের দল নিয়ে আসছে, ইয়াং দল, কিন্তু ভাই এদের কলিজা চামড়ার নিচে যেটা দেখতেছেন পুরোটা কলিজা, কোনো হাড় গুদ্দা কোনো কিছু নাই। চামড়ার নিচে যা আছে পুরা রয়েছে কলিজা, হাড্ডি মাড্ডি কিচ্ছু নেই। এই যে ইয়াং পোলাপান গুলো যেই মারছে ওই দিন দেখলেন তো, 350 রানের টার্গেট এরা জিতে গেছে অস্ট্রেলিয়া। সুতরাং অস্ট্রেলিয়াও কিন্তু স্ট্রং টিম। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই 3 দল দেখবেন কাহিনী আছে, এই 3 দল নিয়ে ওরাই হবে। তো এনিওয়ে, কষ্ট পাওয়ার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা খারাপ দল, আমরা হেরে গেছি। আর যারা আমার কমু কি কমুন একটু লজ্জা লাগে বলতে, দুবাইতে গেছেন যেহেতু আপনারা, দুবাই থেকে এখন তো পাকিস্তানে আইতে সময় দুবাই হয়ে তো আবার আসবেন, একটা শ্যাম্পু, একটা সাবান, তারপরে একটু দুবাইয়ের আতর, এটা যদি আনতেন একটু খুশি হইতাম। ইটালিতে, ইউরোপে ওই এগুলো পাওয়া যায় না, পাওয়া যায় ইউরোপিয়ান ওই মিডল ইস্টের জিনিসটা কেমন একটু গসা দিয়ে দেখতাম হাতের নিচটা দিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।